গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমরা দুজন একদম রেডি শেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে 9:15 মতো। আর আমাদের আমরা যে গাড়িটা করে যাব অলরেডি সেই গাড়িটা চলেও এসেছে। আমরা একটু লেট হয়ে গেছি, তো চলো নিচে নেমে তোমাদের সবটা দেখাচ্ছি। কাল তো রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে। আমি ব্লগ এন্ড করার পর আমরা যখন শুয়ে পড়েছি তখন দেখছি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন যে গাড়িটা করে যাব অনেকজনে মিলেই যাব আর কি, আমরা সেই গাড়ি এসেও গেছে। তো চলো এবার যাওয়া যাক। কিন্তু সকাল থেকে এখানে ওয়েদার ভীষণ ভালো, খুব সুন্দর রোদ উঠে গেছে। আজ হচ্ছে আমাদের উটিতে ঘোরাফেরার ফার্স্ট ডে। আমার বর একটু রেগে যাচ্ছে কারণ একটুখানি লেট হয়ে গেছে, ওই জন্য। একটু সাজুগুজু করতে গেলে লেট হবে না বলো তো? চলো, এই হলো আমাদের বাস, এটা করেই আমরা যাব। আমাকে জানলার ধারটা না দিয়ে আমার বর বসে পড়লো, দেখেছি। আমরা তো বাসে উঠে সিটও পেয়ে গেছি। আর এই বাসটা অনেকগুলো হোটেল থেকে মোটামুটি 18টা মতো সিট আছে, আমাদের হোটেলের মালিক বললো। তো এটাতে যাওয়াটাই আমাদের ঠিকঠাক মনে হলো। আমরা যদি পার্সোনাল কার নিতাম আমাদের পার ডে 2800 থেকে 3000 টাকা ভাড়া পড়তো। তো ওই জন্য উনি আমাদের রেকমেন্ড করলেন যে এই রকম ভাবেই আমরা এখান থেকে সবাইকে পাঠাই, আপনারা চাইলে যেতে পারেন। তো আজকে আমরা দুজনে ঘুরবো, আমাদের 300 টাকা করে 600 টাকা দুজনের পড়বে। মোটামুটি 10 থেকে 12টা জায়গা ওরা ঘোরাবে। আমি ওই যে ইয়েটা দিয়েছিল লিভলেটটা, ওটা আনতেই ভুলে গেছি। ঠিক আছে, অসুবিধা নেই। তো আর গাইডের একটা টাকা থাকবে, সেটা পে করতে হবে। তো এটাই আমাদের রিজনেবল মনে হলো। আমরা আরও 2 দিন এটা করেই ঘুরবো। আজকের আউটফিটটা এখনও তোমাদের আমার দেখানো হয়নি, কারণ একটু লেট হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে, যদিও গরম জলে স্নান করেছি, তবুও অভ্যেস নেই তো 8টার মধ্যে স্নান করা। তো ওই জন্য একটু লেট হয়ে গেছি। আমাদের জন্য ওদের 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়েছে। ঠিক আছে, আমি নেমে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের আউটফিট। আমরা কিন্তু ম্যাচিং করে পরেছি আজকে। আর এই ড্রেসটা তো আমি জুডিও থেকে নিয়েছি। এরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমার মতোই কেউ হয়তো সাজছে, যার জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে। তবে খুব ভালো লাগছে। কালকে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল সন্ধ্যের পর, কিন্তু আজকে সকালবেলা আমি ভাবছিলাম যে এই ড্রেসগুলো এনেছি পরতে পারবো কিনা। তো ফাইনালি দেখলাম রোদ উঠেছে। আর এদিকে রোদটা না বেশ চড়া, জানো তো, গায়ে লাগছে। শীতের ব্যাপারটা নেই, কিন্তু আমার বর একটু শীত কাতুরে, তাই ওকে একটা হাফ জ্যাকেট আমি দিয়ে দিয়েছি। কোথায় যাবো তো বুঝতে পারছি না। আর কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, মুষলধারে বৃষ্টি, দেখলাম রাস্তা শুকিয়ে গেছে আর রোদও উঠে গেছে, একদম ঝলমলে রোদ। তোমাদের তো ব্যালকনি ভিউটা দেখানোই হলো না। সকাল থেকে উঠে ব্লগটা আমি শুরু করতে পারিনি। সৌমর ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি বাড়ি থেকে ওই বিস্কিট এনেছিলাম, কলা এনেছিলাম, ওগুলোই আমি খেয়েছি। আমি ইডলিটা একদম পছন্দ করি না। সৌম ইডলি, বড়া, চা এসব খেয়েছে। আমার কিছুই খাওয়া হয়নি, ওই জাস্ট বিস্কিট, কলা, জল এগুলোই খেয়েছি আমি। এবার নেমে ওখানে নিশ্চয়ই কোথাও খাওয়ার ব্যবস্থা থাকবে, লাঞ্চ যেখানে করব। আর আমার অত বরের মতো খিদে পায় না সব সময়। ঘুরতে এসেছি, মন ভরে এখন দেখবো শুধু। তো চলো, আবার যেখানে যাচ্ছি প্রথমে কোথায় নিয়ে যাবে আমরা কিছুই জানি না। তো যদি তোমাদের ভালো লাগে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের বাস তো এখন যেতে শুরু করে দিয়েছে। আর এই হলো বাইরের ভিউ, অনেকটা দূরে। আমি ভালোভাবে দেখতে পাচ্ছি, তোমাদের হয়তো দেখাতে পারছি না, কিন্তু যে জায়গাগুলোয় গিয়ে আমরা নামবো সেই জায়গাগুলো তো তোমাদের খুব ভালোভাবে দেখাবো। আমরাও দেখবো, সাথে তোমাদেরও দেখাবো। আমরা তো যাচ্ছিলাম, কিরকম একটা ঘটে গেল দেখো। গাড়িটা ঘোরাতে গিয়ে এখানে আটকে গেছে। আমাদের আবার অন্য রাস্তা দিয়ে যেতে হবে। চলো, এবার বাস ছাড়বে। उसका टाइमिंग 20 मिनट का टाइमिंग, मगर आपको टिकट मिलेगा नहीं मिलेगा मुझे पता नहीं, क्यों मतलब उतना भीड़ है। ठीक है, हम क्या टाइम दे रहे हैं कि वही टाइम पे जाकर टाइम पे आना पड़ता है। ये तो ग्रुप टूर है, आप एक पैर लेट किया तो सब लोग भी बहुत मुश्किल हो रहा है। हम क्या टाइम दे रहे हैं कि वही टाइम पे जाकर टाइम पे आ जाओ। बोर्ड का टिकट जल्दी मिले तो जाओ।
আমরা তো এখানে বাস থেকে নেমে গেছি, এখন আমরা দেখতে যাচ্ছি থ্রেড গার্ডেন। তো সৌম্য জানে ওই জায়গাটায় কি দেখার আছে, বিশেষত্ব কি নাকি, আমি সবটা জানি না, তাই এই ব্যাপারে আমার থেকে সৌম্য তোমাদের বেশি ভালো বলতে পারবে। তো চলো আগে জায়গাটায় যাই, তারপর সৌম্য তোমাদের বলছে। আমরা তো এবার এন্ট্রি নিচ্ছি থ্রেড গার্ডেনের ভেতর। বাবা কিরকম একটা জায়গা, যেন অন্ধকার অন্ধকার না? তুমি এমন ভাবে বললে, আর এটা যে পাহাড়ি রাস্তা, মানে নিচের দিকে নামছি, পাহাড়ে যেটা দেখছি নিচের দিকে নামতে কিন্তু কষ্ট নেই, কষ্ট উপর দিকে উঠতে। 50 लड़की 12 साल में गार्डन बनाए, बिना सुई बिना मशीन हाथ से बनाए, बिना कलरिंग धागे के कलर यूज किया है, अंदर स्टिफनेस के लिए कैनवास यूज किया है, स्टेम्स के लिए स्टिफनेस के कॉपर वायर। আমরা তো চলে এসেছি থ্রেড গার্ডেনে। এটা হচ্ছে কোনো রিয়েল ফ্লাওয়ার নয়, পুরোটাই আর্টিফিশিয়াল এমব্রয়ডারি গার্ডেন। 50 জন মহিলা 12 বছর ধরে এই জিনিসটা করেছে এবং প্রত্যেকেই ট্রেন্ড আর্টিস্ট, যেটুকু এরা বলছে আর লেখা আছে। আর প্রত্যেকটা জিনিসই নাকি কোনো আর্টিফিশিয়াল জিনিস ইউজ করা হয়নি, কোনো আর্টিফিশিয়াল কালার, পুরোটাই ন্যাচারাল ওয়েতে বানানো হয়েছে। যেরকম এই যে হার্ট এইটা দেখা যাচ্ছে, এটা কিসের তো বুঝতে পারবো না, এবং পুরোটাই সুতো দিয়ে কাপড় দিয়ে করা। আচ্ছা, এটা বেতের হতে পারে, এটা সুতো আর কাপড় দিয়ে এইগুলো তৈরি করা। কি সুন্দর দেখো, মানে পদ্ম পাতা, পদ্ম ফুল, হ্যাঁ পদ্ম ফুল, পুরোটাই দারুণ লাগছে। কত মানুষের কত রকমের গুণ আছে। 12 বছর লেগেছে এই পুরোটা বানাতে। একটু লো লাইট জায়গাটায়, যার কারণে হয়তো খুব ক্লিয়ারলি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেহেতু মোবাইল ক্যামেরায় আমি ভিডিও বানাই। তোমাদের সাপোর্ট পেলে এখান থেকে আর্নিং করলে পরে ভালো ক্যামেরা কেনার ইচ্ছা আছে। তো তোমরা যদি ভালো জিনিস দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, তো এখানে মোটামুটি আমরা পুরোটা তো দেখে নিলাম। এবার এখান থেকে বেরোবো, কারণ আমাদের ড্রাইভার দাদা 1 ঘন্টা টাইম দিয়েছে। এখনও একটা জায়গা যেটা আমার যাওয়ার ভীষণ ইচ্ছা, সেই জায়গাটা এবার যাব। তো চলো তোমাদেরও নিয়ে যাই। তো দেখো এই জিনিসগুলো কিন্তু সমস্ত এই সুতো দিয়ে বানানো, দেখতেই পাচ্ছ তোমরা। আর জিনিসগুলো কি সুন্দর সুন্দর দেখতে। সময় একটু দাম জিজ্ঞেস করো। प्राइस का इसका 750 है। हाँ 750 750। এটার দাম 750। মানে আপাত দৃষ্টিতে শুনতে গেলে বা দেখতে গেলে দামটা অনেকটাই বেশি, কিন্তু অনেক মেহনত করে এটা বানাতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে সুতো দিয়ে দিয়ে জিনিসগুলো বানানো, হাতে বানানো, আর খাটনি তো প্রচুরই, যার কারণে এই জিনিসগুলোর দামটা একটু এক্সপেন্সিভ। কিন্তু পরিশ্রমের কাছে দেখতে গেলে দামটা কিছুই নয়, নাকি বলো? এটা নাকি বানাতে 2 দিন লেগেছে। এটা বানাতে 2 দিন লেগেছে। এখানে আরো অনেক আছে। থ্রেড গার্ডেন আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে। ওটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার তো পছন্দেরই, সাথে তোমাদেরও ভালো লাগবে। চলো। এবার আমরা যাব হচ্ছে বোট হাউসে। এই জায়গাটা যাওয়ার আমার ইচ্ছে ছিল, মানে আমরা আসার আগে তো এই জায়গাটা নিয়ে অনেক রকম ভিডিও দেখেছি, তো ওই জায়গাটা থেকেই আমার এই জায়গাটার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ছিল। তো এখন ওখানেই যাচ্ছি। এখন কিন্তু ঠান্ডাটা একদমই লাগছে না, কি বলো সৌম্য? না, বেশ গরম লাগছে, বাইরে ঘুরছি তো এখন। হ্যাঁ, আর রোদটা আছে যার কারণে। তো চলো আগে গিয়ে ঝটপট করে টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। এই যে এখানে লম্বা লাইন দিয়ে আমার বরের তো টিকিট কাটা হয়ে গেছে। এখানে বোট হাউসে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি হচ্ছে অ্যাডাল্টের জন্য 20 টাকা করে। আর তোমাদের বলা হয়নি, থ্রেড হাউসে ঢোকার জন্য আমাদের চার্জ ছিল কত করে সৌম্য? 30-60 টাকা। হ্যাঁ, দুজনের 60 টাকা। হ্যাঁ, মোবাইলের জন্য 20 টাকা। আর এখানে এখন ঢোকার জন্য লাগলো 40 টাকা। এবার ভেতরে ঢুকে বোটিং করতে গেলে তার আলাদা প্রাইস তো আছেই। তো চলো, এখানে তো আবারও টিকিট কাটতে হবে। তো চলো। সৌম্য, তুমি কি টিকিট কাটলে দুজনে, না তোমার একার?
আমরা তো বোট হাউসের ভেতরে ঢুকলাম টিকিট কেটে, কিন্তু এখানে হচ্ছে বোটে চাপার টিকিট কাটার জন্য লাইন। এটা মোটামুটি ছোটই আছে, কিন্তু বোটে ওঠার জন্য যে লাইনটা, যারা টিকিট কেটে দাঁড়িয়ে আছে, এটা একটা বিশাল লাইন। আমাদের টাইম আছে 11:30 অবধি, এখন 11টা বাজতে 5, কিন্তু এই যে বড় লাইন, লম্বা লাইন, এই লাইন পেরিয়ে বোটে উঠে গোটাটা কভার করতে মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে। তাই বোটিংটা আমাদের আর হলো না মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে নয়, হবেই না। কিন্তু চলো তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই। তো এই হলো বোট হাউসের ভেতরটা। চাপতে পারলে তো খুবই ভালো হতো, কিন্তু জায়গাটাও অনেকটা, মানে এরিয়াটা অনেকটা, ঘুরতে মোটামুটি আধ ঘন্টার ওপর টাইম লাগবে। কিন্তু এই জলটা দেখে এত ভালো লাগছে। আবার এটাও ভাবছি এগুলোর মধ্যে বসতে গেলে কিন্তু জুতো টুতো একবারে ভিজেই যাবে। তবে যারা চেপেছে তারা খুবই এনজয় করছে। আর আমার মাকে তো এখন ফোন করে বললাম, আর আমার জলে না একটু ফাঁড়া আছে। আমার মা বলছে ভালোই হয়েছে, চাপতে হবে না জানিস তো। বললাম ঠিক আছে, আজকে হলো না, কালকে যেখানে যাব ওখানে চাপবো যদি থাকে। প্রচুর ভিড়, জায়গাটা প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। লোক একদম ঠিক ঠিক করছে। এত লোক এই টাইমে উটিতে আসছে এই পচা গরমে ঠান্ডা পাওয়ার জন্য, যার কারণে এখন উটিতে ই পাসটা শুরু হয়ে গেছে। কালকে তো আমরা যখন ওই ফরেস্টার কি নাম বলো না, বান্দিপুর, হ্যাঁ বান্দিপুর ক্রস করলাম, তখনই ই পাসটা দেখাতে হলো। যাদের ই পাস নেই, আমরা এরকম 2-1জনকে দেখলাম, ও তাদের পুরো আবার ফেরত পাঠিয়ে দিল। তো এটা আমাদের হোটেলের যিনি ওনার, তিনি আমাদের ইনফর্ম করে দিয়েছিল। সৌম্য টাইম মতো সবটা করে নিয়েছিল বলে আমরা কিন্তু আজকে সুন্দরভাবে এখানে আসতে পেরেছি। হয়তো বোটে চাপতে পারলাম না, তবে ঠিক আছে, আমরা পিরামিড ভ্যালিতেও তো চেপেছিলাম। একদম। এখানের ভিউ তো দারুণ, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেকে এখানে ছবি তোলার জন্য বসে আছে, যেমন আমরা দীঘাতে, পুরীতে দেখে থাকি। তো আমরা এই কাকুর কাছ থেকে বিভিন্ন রকমের পোজে কয়েকটা ছবি তুললাম। তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, আজকের ভিডিও শেষে আমি ছবিগুলো অ্যাড করে দেব। এটা একটা মেমোরি হয়ে থাকবে। আমরা তো এখানে ছবিগুলো তুললাম, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা দেখে বলো ছবিগুলো কীরকম। জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, ভীষণ সুন্দর। এটা একটা সময়টা একটু সরাও। আর এটা হলো আর একটা। আমাদের মানে দুজনের বিয়ের পর কোনো ছবি সেইভাবে বাঁধানো নেই, তো আমার ইচ্ছা আছে এগুলো ব্যাঙ্গালোর গিয়ে সময় মতো বাঁধিয়ে আমরা ফ্রেম করে মানে ঘরে রাখবো। তোমরা কমেন্টে জানিও কীরকম লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমাদের তো ছবিগুলো কালেক্ট করা হয়ে গেল, তোমরা কমেন্টে জানাবে কীরকম হয়েছে কিন্তু ছবিগুলো। চলো এবার আমরা বাসের দাদা আর কি ফোন করছিল, এবার আমরা বাসে চলে যাই। নেক্সট আমরা কোথায় যাব আমরা এখনো জানি না, না গিয়ে জানতে পারবো। হ্যাঁ তখন তোমাদেরও জানাবো। চলো। আমরা তো এবার চলে এসেছি টেলিস্কোপ ভিউ পয়েন্টে। এটা সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক পয়েন্ট। ফার্স্ট পিক পয়েন্ট কাউন্ট হয় কোদাই কানালকে, সেকেন্ড হাইয়েস্ট পিক পয়েন্ট এই টেলিস্কোপিক ভিউ পয়েন্ট। তো এখানে আমরা দেখিয়ে নেবো, এখানে যথেষ্ট ভিড় আছে। আর এখানকার সিনারিটা একবার দেখি তোমাদের। এখান থেকে প্রায় পুরো উটি শহরটাই দেখা যাচ্ছে। এই ভিউটা একমাত্র এয়ারপ্লেন থেকে দেখা যায়। আমরা যখন প্লেনে ট্রাভেল করি তখনই পেয়েছি। এই প্রথম আমরা সামনে থেকে দাঁড়িয়ে এটা দেখতে পাচ্ছি। ওখানে খুবই ছোট একটা চার্চ দেখা যাচ্ছে না, চার্চ মানে আমাদের এখান থেকে খুবই ছোট লাগছে। ওটা 130 বছরের পুরনো। আর এখানেই আছে সেই বিখ্যাত রেলওয়ে ট্র্যাক যেখানে চল ছাইয়া ছাইয়ার শুটিং হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে দারুণ ভিউ লাগছে। আর পুরো মেঘ করে আছে, আসলে আমরা মেঘের মধ্যেই আছি, একেই বলে মেঘের রাজ্য। একদমই তাই, চোখের শান্তি। হ্যাঁ, এবার আমরা চলে এসেছি ভিউ পয়েন্টটায়, যেখানে টেলিস্কোপের সাহায্যে গোটা উটি শহরটাকে আমরা দেখতে পাবো। কিন্তু এই যে লোহার খাঁচা টাইপের এগুলো করা আছে, এর ওপর দিয়ে হেঁটে যেতে আমার যা হচ্ছে,
আমি প্রচন্ড ভীতু, আমার খুবই ভয় করছে। তো চলো ঝটপট এটা দেখে নিই। এখানে আমরা লাইন দিয়ে দিয়েছি টেলিস্কোপে চোখ রাখার জন্য। দারুণ দারুণ, প্রথমবার পাহাড়, সত্যিই পাহাড়। মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। আমি এতদিন সমুদ্র ভালোবাসতাম, কিন্তু না, পাহাড়টা একটা অন্য রকমেরই ভালোবাসা। আমরা তো আবার বাসে উঠে পড়েছি। এক একটা জায়গা মানে কিছুক্ষণ করে আমরা দেখছি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই নিয়ে নিলাম এখান থেকে একটা বারবান আর একটা অরিও, আর সাথে একটা ফ্যানটাও নিয়ে নিয়েছি, কারণ ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো সময় এখন আর নেই। তো চলো খেতে খেতে বাইরেটা এনজয় করতে করতে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আমরা চলে যাই। আমরা এখন পেরোচ্ছি ওয়েলিংটন ওয়েপেন ট্রেনিং সেন্টার। এখানে আর্মিদের 3 বছরের ট্রেনিং করতে হয়, তারপরেই তারা পোস্টিং পায়। তো জায়গাটা কিন্তু খুব দারুণ, পুরো পাহাড় ঘেরা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এগুলো বোধহয় ইউক্যালিপটাস গাছ, শিওর নই, বন্ধটায় তাই মনে হচ্ছে। রাস্তা বা আশপাশ দেখেই বোঝা যাচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া এটা, কারণ জায়গা এত পরিষ্কার, ওয়েল মেনটেন, দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। ফুলের গাছগুলো কি দারুণ ছোট ছোট, আমি শুধু গাঁদা ফুলটাই চিনি, আর কিছু চিনি না যদিও। গল্ফ কোর্স, তো এটা একমাত্র আর্মিদের জন্য, আর্মিরা ছাড়া অন্য কেউ অ্যালাউ হয় না এখানে। এমনিতেই তো চারিদিক সবুজ, এই জায়গাটা যেন আরও বেশি সবুজ। আমরা তো এনজয় করছি, সাথে সাথে তোমরাও আই হোপ এনজয় করছো। আর আমরা তো এখন মানে তাড়াহুড়োর মধ্যে দেখে চলে যাচ্ছি। আমি সৌম্যকে এটাই বলছি, পরবর্তীতে ভিডিওগুলো আমরা যখন দেখবো তখন আমরাও মানে ভালোভাবে দেখতে পারবো আর কি। मैन्युफैक्चरिंग यूनिट उधर टूरिस्ट लोग अलाउड नहीं करते, उसका बेसिक रीजन ये वाली फूड प्रोडक्ट खाने वाला आइटम। म्यूजियम पे अलाउ करते, एम्प्टी मशीन रोल करके दिखा के इधर पूरा देख के आ जाओ, इधर परचेस कर दो, वो जैसा बोलता है। असली चाय का फैक्ट्री पे टूरिस्ट अलाउड नहीं है। मोस्टली नीलगिरीपुरा 7 लाख एकड़ के ऊपर टी प्लांटेशन था, 5000 के ऊपर टी फैक्ट्री था। अब किधर जाने में टूरिस्ट अलाउड नहीं है। मोस्टली नीलगिरीपुरा ये तो रहता, टूरिस्ट लोग अलाउड नहीं करते। यहाँ पे 2 से टी प्लांटेशन दिख रहा ना, इसका नाम तो बोनसाई टाइप प्लांट बोलते, इतना टाइप। इसमें ये जैसा तीनों पता था, तोड़ना पड़े। বাকি লেফট সাইড। আমরা তো এবার চলে এসেছি সিঙ্গারা টি গার্ডেনে। এটা এখানকার সবথেকে বড় টি গার্ডেন, 2,500 একর জমির ওপর টি গার্ডেনটা পুরো বিস্তৃত। তো ওখানে যে টি গার্ডেন, এটা দূরে দেখা যাচ্ছে ফ্যাক্টরিটা, পুরো মেঘের রাজ্যে আছি মনে হচ্ছে, মেঘগুলো গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। তো অরিজিনাল যে টি ফ্যাক্টরি সেখানে কাউকে ঢুকতে দেয় না এমপ্লয়ি ছাড়া। ট্যুরিস্টদের জন্য কিছু ডেমো টি প্রসেসিং ইউনিট আছে, সেগুলো দেখাবে। আর এই হচ্ছে একদম সামনেই পাহাড়, পাহাড়ের ধাপে ধাপে চা চাষ হয়। ওই দিকের পাহাড়টা জঙ্গল, এইটা চা বাগান। আর এখানে কোনো কেমিক্যাল বললো এরা ইউজ করে না, কোনো কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করে না। বৃষ্টির যা জল হয় সেইটাই, আর পাতা পড়ে পড়ে যে সারটা তৈরি হয় সেটা দিয়েই চা তৈরি হয়। এখানে আমরা কিছুটা চা কিনে নেবো, এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। আচ্ছা, রূপসার আউটফিটটা দেখে নাও তোমরা, খুব ভালো লাগছে। হ্যাঁ চলো এবার আমাদের চা খেতে যাচ্ছে, খেয়ে দেখি। চা বাগান দেখতে দেখতে চা বাগানের সামনে এরকম চা টেস্ট করার অনুভূতি পুরোই আলাদা। তুমি
কি খাচ্ছ এখন? এটা মশলা মশলা টি। টি, এর আগে লেমন টিটা খেলাম, দুর্দান্ত খেতে। এই তো এটা হচ্ছে হানি গ্রিন টি। হ্যাঁ, আমি তো কোনোদিন গ্রিন টি খাইনি, ফার্স্ট টাইম, কিন্তু সত্যি দারুণ খেতে। আর মশলা টিটা সত্যিই দারুণ, খেয়ে মন ভরে গেল। আর এখানে তো দেখাতে পাচ্ছি না, ক্যামেরায় ভালো আসবে না, তবুও বোঝা যাচ্ছে মেঘগুলো মেঘ। পুরো উড়ে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দারুণ দারুণ। এবার টেস্ট করতে দিয়েছে চকলেট টি, যেটা একদমই অল্প। টেস্ট করতে দিচ্ছে এই অনেক। রূপসা এখন খাচ্ছে মশলা টি, কিরকম লাগছে? এটা খুব ফ্লেভারফুল, এটা ভালো লাগলো। আমি যতগুলো খেলাম, হানি গ্রিন টিটা ভালো লাগলো, এটা ভালো লাগলো, চকলেট টিটা আমার একদমই ভালো লাগলো, এটা নেওয়া যেতে পারে। ঠিক আছে, এবারে আমরা একটু মার্কেটিং করে নিই। আমরা তো এখানে বিভিন্ন ধরনের চা দেখলাম, তারপর এখান থেকে আমরা মশলা টি নিয়ে নিলাম। নিজেদের জন্য একটা, শ্বশুর বাড়ির জন্য একটা, আর আমার বাড়ির জন্য একটা, মোট 3টে নিলাম। এখানে জোয়ান, কালো জিরে, মেথি, যেগুলো এখানে পাহাড়ে সমস্ত রকম সার ছাড়াই একদম অর্গানিক পদ্ধতিতে মানে চাষ করা হয়, সেই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। স্টার অ্যানিস আছে, দারচিনি, লবঙ্গ, সব কিছু। তো চলো এবার আমরা চা বাগানের মধ্যে একটু ভালোভাবে ছবি তুলে নিই। এখন আমরা চা বাগানে উঠছি, আর পিছনে পুরো মেঘগুলো উড়ে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। দেখো বাবা, ওরা ঝগড়া লেগে গেছে, নিশ্চয়ই ওর বরটা ওকে ভালো ছবি তুলে দিতে পারেনি। বাবা দেখো, সৌম্য শিক্ষা নিয়ে নাও এখান থেকে, যেন এরকম ঝগড়া আমাদের না হয়। চলো এবার মনের মতো কিছু ছবি তুলে নিই, তারপর আবার ফিরছি। এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। তো আমরা যেখানে বাস থেকে নামলাম, সামনেই ছিল পুরো পিওর ভেজের একটা রেস্টুরেন্ট। তো আমরা তো ভেজ খাবো না, আর ভেজ পুরো থালি সিস্টেম, ভাত, সম্বর, ডাল, এই দিকের খাবার আর কি। হ্যাঁ। আমরা তো ওসব খেতে অভ্যস্ত নই, তাই আমরা ননভেজ খাওয়ার জন্য বলে একটু নিচে একটা রেস্টুরেন্ট আছে ননভেজ, তো আমরা সেখানেই এখন যাচ্ছি। আর কিছুক্ষণ আগে, মানে আমরা টি গার্ডেনে আসার আগে, তোমাদের যে দেখালাম না, ওই আর্মিদের একটা কি একটা ছিল ক্যাম্প টাইপের। আচ্ছা, আমাদের বোধহয় এইখান দিয়ে যেতে হবে। আচ্ছা, তো ওইটার পর থেকে না প্রচুর এদিকে বৃষ্টি হলো, যার কারণে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এখন বৃষ্টিটা ছেড়েছে। টি গার্ডেনে যখন ছিলাম হালকা বৃষ্টি তখনও হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা পুরোই ছেড়ে গেছে। আর আমরা খেতেও চলে এসেছি। চলো গিয়ে দেখি কি নেওয়া যায়। লাঞ্চের জন্য তো আমরা চলেই এসেছি, আর আমরা অর্ডার দিলাম দুটো এগ নুডলস, কারণ এখন অন্য কিছু বানাতে বললে ওরা বানিয়ে দেয়। যেহেতু পাহাড়ের জায়গায় আমি দেখছি সব কিছু একদম ওরা হাতে বানিয়ে দিচ্ছে, যাতে গরম গরম খাবারটা পাওয়া যায়। আমরা একটা খুব সুন্দর জায়গা চুজ করেছিলাম বসবো বলে, কিন্তু এত জোরে বৃষ্টি চলে এলো, বৃষ্টির ছাট আসছিল, যার কারণে আর এত হাওয়া দিচ্ছে, আমি তো সোয়েটার পরিনি, খুব ঠান্ডা লাগছিল, তাই আমরা জায়গাটা চেঞ্জ করে এখানে বসলাম। এখানে অতটা ঠান্ডা লাগছে না। আর ও তো হাফ জ্যাকেট পরে আছে, ওর তো ঠান্ডা লাগবেই না। ও বলছে ওখানটায় বসলেই ভালো হতো, ও বুঝতে পারছে না আমার অবস্থা। চলো চলে এসেছে আমাদের প্লেট, খেয়ে নিই এবার। আমাদের এগ নুডলস তো চলে এসেছে, আর প্রচণ্ড গরম গরম ধোঁয়াটা। সৌমত অলরেডি খেতেও শুরু করে দিয়েছে। এই হাড় কাঁপানো ঠান্ডায়, হাড় কাঁপানো ঠান্ডা বলবো না, ভালো ঠান্ডায়। হ্যাঁ, এটা গরম খুবই ভালো লাগছে। এক প্লেট আমরা সার্ভ করে নিলাম, আর এক প্লেট রাখা আছে। তো চলো ঝটপট লাঞ্চটা কমপ্লিট করে বাসে চলে যাই। जगह का नाम है डॉल्फिनोस। आप नीचे जाए तो लेफ्ट साइड में दिखेगा एक वाटरफॉल, उसका नाम है सेंट कैथरीन वाटरफॉल। इधर अंदर मत जाओ, टिकट मत ले, वो आप क्या व्यू दिख रहा है कि वही टेलीस्कोप में बताया 30 रुपीज वेस्ट ऑफ टिकट। ठीक है, আমরা এখন চলে এসেছি ডলফিন ভিউ পয়েন্টে। এখানে সিনারিটা দারুণ। দারুণ, আর মানে ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পাচ্ছি জানি না, হ্যাঁ, দেখো উপরে ঘোড়া। ওপরে ঘোড়া দেখাতে পারছি না। দেখাতে পারছি আর না, একটা জানি না, কয়েকটা কিন্তু- জায়গা পেরিয়ে এলাম পুরো মেঘের মধ্যে দিয়ে, জাস্ট অসাম। মানে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠান্ডা ওয়েদার, আর
কুয়াশা নয়, মেঘ, মেঘের মধ্যে দিয়ে। আসলে ক্যামেরার কোয়ালিটি বলো বা বাসে যাচ্ছি, আমি মানে যেতে যেতেই সৌম্যকে বলছি যে একটা কিডনি বিক্রি করে হলেও আমি এসএলআর কিনবো, কারণ ব্লগ করার জন্য একদমই নয়, মানে নিজেদেরও এগুলো ধরে রাখতে ভালো লাগে জানো তো, মানে যারা ছবি তুলতে ভালোবাসে আমার ভীষণ ভালো লাগে। তো দেখা যাক। আর এখানে তো অনেক ঝর্ণা দেখতে পাচ্ছি, সবটা শেয়ার করতে পারবো না, চলো আমরা সামনে গিয়ে একটা দেখে কয়েকটা ছবি তুলি, নিজেদের চোখের শান্তি করি, তারপর তোমাদেরও দেখাচ্ছি। হ্যাঁ এই যে নিচে পুরো চা বাগান, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটা ঝর্ণা। কতটা মানে ক্লিয়ার দেখা যাচ্ছে আমি জানি না, এত রোদ আমিও ভালোভাবে দেখতে পাচ্ছি না, মানে ক্যামেরায় দেখতে পাচ্ছি না। তো এই যে সাদা, এইটাই হচ্ছে ঝর্ণা। আমরা এখান থেকে ঝর্ণার আওয়াজটাও কিন্তু খুব আস্তে হলেও পাচ্ছি, আর বিউটিটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, ফাটাফাটি, পয়সা উসুল একদম। এখানে এখন রোদ উঠেছে, একটু আগে তো মেঘ ছিল যেখান থেকে আমরা এলাম। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, আর চা বাগানে যখন ছবি তুলছিলাম পুরো মেঘ চলে যাচ্ছে গায়ের উপর দিয়ে। দারুণ দারুণ দারুণ। ডলফিন ভিউ পয়েন্ট তো আমাদের দেখা কমপ্লিট, আর এবার আমাদের ড্রাইভার দাদা ফোনও করছে। ওর জীবনে এত তাড়া, ওর জীবনে এত তাড়া, আজকে আমি হোটেলের ওনারকে গিয়ে বলবো যে দরকার নেই আমাকে গাড়ি দেখে দাও, এরমভাবে তাড়া দিয়ে দিয়ে ঘোরা যায়, বিরক্তিকর। দেখো এই জায়গাগুলো তো মানুষ একবারই আসে, একই জায়গাকে খরচা করে বারবার কেউ আসে বলো, হয়তো অনেকে আসে, আমি এটা পছন্দ করি না। তো এসেছি যখন হাতে আধ ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে না দেখলে কি আর হয়, কিন্তু এত তাড়া দিচ্ছে যে বলার কথা না। আর আমি হাতটা না বারবার ঘুরিয়ে যাচ্ছে। বর বললো এটা পড়তে, তাই পড়লাম, দেখতে ভালো লাগছে এটা। এখন ওর নামে দোষ, কারণ কেন ঘুরে যাচ্ছে, আমি কি করব। চলো একটা তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমরা 1 বছর 5 মাস পর দুজনে ঘুরতে এলাম। আমরা মজা করে হানিমুন বলছি, কিন্তু হানিমুন কি এটা, আমাদের এখন পুরনো হয়ে গেছি আমরা। কিন্তু এর একটা বেনিফিট আছে, বেনিফিটটা হলো এটাই যে একটা অচেনা কারোর সঙ্গে ঘুরতে এলে, বিয়ের পর ধরো পরিচিত হতে তো টাইম লাগে, যারা ওই 10 দিন 15 দিনের মধ্যে হানিমুনে চলে আসে, তখন ধরো আমার যেটা খেতে ইচ্ছা করছে, যে জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছা করছে, আমি নতুন বরকে হয়তো বলতে পারবো না, বা ও হয়তো তুলে দিচ্ছে কিন্তু মন থেকে নয়। আমরা এখন কতটা বর বউ হতে পেরেছি জানি না, আমরা খুব ভালো বন্ধু এখন। কিন্তু ও বিরক্ত হলেও আমাকে তুলে দেবে, কারণ জানে ওটা না হলেই বাড়ি গিয়ে ঝামেলা হবে। আর সব থেকে যেটা সেফ আর কি লাগছে সেটা হচ্ছে, আমি ওকে একটু আগেই বলছিলাম, মানে আসার আগে থেকেই বলছি, আমি যেটা ভাবছি সেটা বলবে কিনা ওটাই বলবো আমি, যে অচেনা হলে না ওই 1-2 সপ্তাহ 15 দিনের মধ্যে এলে যেটা হতো যে পাহাড়ে আসাটা না খুবই চাপের। ছবি তোলার নাম করে টুক করে যদি ঠেলে দেয় তাহলে আমি ছবি হয়ে যাব। কিন্তু এখন আমার স্থির বা দৃঢ় বিশ্বাস যে আমার বর আমায় ঠেলবে না, আমার বরকেও আমি ঠেলবো না, কারণ আমাদের দুজনের এখানে ব্যাঙ্গালোরে আমরা দুজনের ছাড়া আমাদের আর তৃতীয় কেউ নেই এখনো, সুতরাং চাপ কম। তাই যদি কেউ সেফলি কোনো জায়গায় ঘুরতে আসতে চাও তাহলে বিয়ের 1-1.5 বছর পরই এসো। হয়তো বোকা বোকা লাগছে, কিন্তু এটা ঠিকই গো। এখন আমরা চেনা তো ওপরে উঠছি বলে হাঁপিয়ে যাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, রূপসা কারোর কাছে কিছু বলতে বা চাইতে পারে না। হ্যাঁ, এটা আমার দিকে, মানে আমার চেনা জানাই এমন অনেকে আছে, এখনো এরকম কেউ আছে, মানে যেটা তাদের ইচ্ছা করে মুখের উপর বলে দিতে পারে, এটা খাবো, এটা পরবো, এটা কিনে দাও। আমি সৌম্য আর আমার মা, এখন সৌম্য হয়েছে আর আমার মা, তাছাড়া আমি না কাউকে, আমার দিদি জামাইবাবু, আমার জামাইবাবু খুব মানে আক্ষেপ করতো যে অন্যান্যরা আমার কাছে চেয়ে খায় যে এটা খাওয়াও, এটা কিনে দাও। আমি এমনই একজন শালিক পেলাম
যে কখনো আবদার করে না। এটা আমার ভালো লাগে না, জানো তো। আমার মনে হয় তাকে হয়তো আমি বিব্রত করছি, সেই মুহূর্তে যদি তার দেওয়ার ক্ষমতা না থাকে হয়তো তাকে আমি অপ্রস্তুত করব, তাই আমার এগুলো পছন্দ হয় না। আর এটা সৌম্যকে এখন বলি আমি, কারণ অনেকটাই পুরনো হয়ে গেছি, আর একমাত্র বলতাম আমার মাকে, তাছাড়া কাউকে না। তো যাই হোক, রাস্তাটাও আমরা কভার করে ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর উপরে দুটো ঘোড়া আছে, দেখাবো দাঁড়া। এখন দেখানো যাবে। উপরে আছে একটা সাদা ঘোড়া আর কালো ঘোড়া, আর নিচে হচ্ছে একটা গ্রে ঘোড়া আর একটা সাদা ঘোড়া। গ্রেটাকে বুঝে নাও, ও তোমরা বুঝে নিয়েছো। যাই হোক, আমরা মজা করি এরকমই, হ্যাঁ, তোমরা আবার খারাপ ভেবো না। এই দেখো, ওপরে দুটো ঘোড়া, নিচে দুটো ঘোড়া। চলো এবার যাই, না হলে আমাদের ড্রাইভার মেরে করবে ঠ্যাং ঘোড়া। এবার আমরা চলে এসেছি বটানিক্যাল গার্ডেনে। লাইন দিতে হবে টিকিট কাটার জন্য। সকালে এখান দিয়েই গেলাম, এখানে আর নামাইনি। নিয়ে এবার যাব, টিকিট কেটে নিয়ে আগে, তারপর ভেতরে চলে যাব। টিকিটের লম্বা লাইন একদমই নেই, যদিও অল্প লাইন। তাড়াতাড়ি কেটে ঢুকে পড়ি। আমাদের তো টিকিট কাটা হয়ে গেল। এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে 50 টাকা করে। তো আমাদের টিকিট পেয়ে গেছি আমরা। এবার চলো ভেতরটা দেখা যাক। এখানে আমরা টাইম পেয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা 10 মিনিট কেটে গেছে হেঁটে আসতে। একদম। প্রথমে তো এখানে ঢুকেই চোখ আটকে গেল এই জায়গাটায়। কত ধরনের ফুল দিয়ে এই জায়গাটা ডেকোরেট করা, দেখো, দারুণ দেখতে লাগছে। আমি শুধু গাঁদাটাই চিনি। এটা শুনে শুনে ওরা বোর হয়ে গেছে। এটা একটু যদি মানে আরেকটু আগে আসা যেত, মানে রোদ থাকতে থাকতে জায়গাটা আরো বেশি ভালো লাগতো। জায়গা মনে হচ্ছে মিস করে গেলাম। এটা সাজাচ্ছে গেটটা। হ্যাঁ, এই গেটটা এখন সাজানো হচ্ছে, আর সমস্ত রিয়েল ফ্লাওয়ার দিয়ে সাজাচ্ছে। কিন্তু দেখো সৌম্য, চলো একটু ক্লোজে গিয়ে দেখাই। এখানটা এই যে দড়ি দিয়ে এরা ঘিরে দিয়েছে। তো চলো ভেতরটায় চলে যাই। বটানিক্যাল গার্ডেনের ভেতরে তো আমরা ঢুকে গেছি। আমাদের হাওড়া শিবপুরেও বটানিক্যাল গার্ডেন আছে, কিন্তু ওখানে আমি যাইনি কখনো। এতটা সুন্দর কিনা জানি না। তোমরা যদি কেউ গিয়ে থাকো তো কমেন্টে জানিও। আর এখানে সত্যি অসাধারণ, আর ওয়েদারটার জন্যে না আরও দারুণ লাগছে। হ্যাঁ, এখানে বোধহয় জল করেছে, এটা পুকুর টাইপের ছোট ডোবা। আচ্ছা, আর এই যে সেই আমার চেনা গাঁদা ফুল, আর এইগুলো কি ফুল জানি না, রজনীগন্ধা টাইপের দেখতে ফুল। হ্যাঁ, দারুণ। চলো ভেতরটায় ঢুকে একটু ছবি তুলি। তো দারুণ দারুণ দারুণ। এই জায়গায় তো দুটো ছবি বানতাই হে। চলো এবার বাহ, যাই এবার ভেতরে ঢুকি। এবার বটানিক্যাল গার্ডেনে একটা দারুণ জিনিস দেখো, এখানে ভারতের ম্যাপ করেছে গাছ দিয়ে, আর প্রত্যেকটা রাজ্যের নাম লিখে দিয়েছে। এখানে সব থেকে ভালো লেগেছে এই যে ইউ আর হিয়ার লিখে দিয়েছে। তো প্রত্যেকটা রাজ্যই পরিষ্কার দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না। আমাদের তো বটানিক্যাল গার্ডেন ঘোরা হয়ে গেল। অনেক বড় এরিয়া, মানে একদিনে 1 ঘন্টায় 1 ঘন্টা কভার করা সম্ভব। আর আজকে মানে আমাদের লাস্ট ডেস্টিনেশন এটাই ছিল। আজকের মতো আমাদের ট্রিপটা কমপ্লিট হলো। এবার আমরা বাসে যাবো। আমার ভিডিও এখন এন্ড হচ্ছে না, ভিডিও রাত্রে ডিনার হবে, অনেক কিছু এখনো শেয়ার করার আছে। হয়তো কেন সত্যিই ভিডিওগুলো অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে, কিন্তু আমি পারতাম এগুলো পার্টে পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু
অত ধৈর্য বা সময় কোনোটাই নেই, যার কারণ। চলো বাসে যাই। আমরা তো এখন চলে এসেছি চা খেতে, আর চা দেওয়ার স্টাইলটা দেখে না। বাড়ি ফিরেছি বেশ অনেকক্ষণ, বাড়ি এসেছি অনেকক্ষণই, মোটামুটি আধা ঘন্টা হবে। তারপর খুবই ঠান্ডা লাগছে, তাই চলে এলাম গরমা গরম চা খেতে। কালকে এখানেই চা খেয়েছিলাম। বলো, চা খাওয়ার পর আমরা একটুখানি হাঁটাহাঁটি করতে বেরিয়েছি, মানে নিজেরাই, বেশি দূর যাবো না, হারিয়ে গেলে আবার হোটেলে ফিরতে পারবো না। তো এখন আমার দিদিকে ফোন করলে দিদি বলছে তোরা ঘরে কেন বসে আছিস, তোরা ঘোর, 2 থেকে 4 দিনের জন্য গেছিস। তো তাই ভাবলাম চা খেয়ে শরীরটা একটু বেশ গরম গরম লাগছে, আর এই যে জ্যাকেটটাও পরে নিয়েছি। তো যে চায়ের দোকানে চা খাচ্ছিলাম ওখানে একটা কাকুর সঙ্গে দেখা হলো। ওই কাকুকে জিজ্ঞেস করছিলাম আর কি যে ডিসেম্বর জানুয়ারিতে এখানে টেম্পারেচার কীরকম হয়। তো উনি বললেন যে মাইনাসে নেমে যায়, 0 হয়ে যায়, মাইনাসে নেমে যায়। দিয়ে আমরা বলছিলাম বরফ ফরফ পড়ে? বলল এখানে কাশ্মীরের মতো স্নোফল হয় না, তবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে একদম সাদা হয়ে আছে রাস্তা, মানে যে শিশিরগুলো পড়ে না ওগুলো পুরো বরফ জমে যায়। তো আমি সৌম্যকে বলছিলাম জীবনে কখনো ওই ডিসেম্বর জানুয়ারিতে আমি আসছি না, কারণ আমি ঠান্ডা প্রচুর ভয় পাই। তো ও জিজ্ঞেস করছিল কাকু যে কোথা থেকে এসেছো, তো আমরা বললাম কলকাতা থেকে। বলছে কলকাতা, তো ওরা কলকাতাকে কলকাতা বলে। তারপর সৌম্য বললো আমরা থাকি এখন ব্যাঙ্গালোরে, কিন্তু আমাদের হোম টাউন কলকাতা। আমার তো বর্ধমান। যাই হোক, না এরা কলকাতা বাদ দিয়ে অন্য কিছু বললে চিনবে না। হ্যাঁ, এটা যেমন ওরা এক্সাইটেড হয়ে বললো কলকাতা, ও তো ওই ব্যাপারটা বর্ধমান বললে হয়তো ওরা জানবেই না, যার কারণে। আজকে কোথায় ডিনার করি দেখা যাক। লাঞ্চটা আজকে খুব একটা ভালো হয়নি, হ্যাঁ। আমি সৌম্যকে বললাম এই দুদিনও আমরা বেরোবো, তো আমাদের লাঞ্চগুলো কিন্তু ওরকমই রোড সাইড কোনো একটা নর্মাল দোকান থেকে হয়ে যাবে, মানে আমরা যেরকম চাইছি ওরকম হবে না। তাই আজকে ডিনারটা আমাদের একটু ভালো জায়গায় করার ইচ্ছা আছে। এটা অভিনীলদার বর্ণালী রেকমেন্ড করেছিল, আর আমাদের হোটেল থেকে এটা 2 মিনিটের, বাবারে তোরা বন্ধ কর না, 2 মিনিটের হাঁটা পথ। তো দেখা যাক, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে গিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকালবেলা উঠে রেডি হতে হবে, কাল আবার বেরোনো আছে। আর সকালবেলা ঠান্ডা জলে, গরম জলে স্নান করতে বেশ ভালো লেগেছিল, এখন কিন্তু ভালো ঠান্ডা, মানে এখন যে একটু হাত পায়ে জল দেবো ভয় লাগবে। যাই হোক চলো আমরা একটু ঘুরে নিই, ভিডিও অনেক লেন্দি হচ্ছে তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি না, আবার পরে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 8:45 আর আমরা বেরিয়ে যাচ্ছি ডিনার করার জন্য। তোমাদের তো বললামই আজকে ডিনার করে এসে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ অনেকটা সকালে উঠে রেডি হয়ে সারাদিন আমরা একদম টোটো করে ঘুরেছি, তাই আজকে ডিনারটা করে এসে একদম ধপাস। চলো আমাদের সঙ্গে তোমরাও চলো। সৌম্য পরে নিয়েছে ফুল সোয়েটার, আমি কানে পরে নিয়েছি এটাকে কি বলে হেডফোন। যাই হোক গান শোনা যাচ্ছে না, হাওয়াটা ঢুকবে না, তাই তো চলো। আজকে আমরা ডিনারের জন্য চলে এসেছি HBH-এ, মানে হায়দ্রাবাদি বিরিয়ানি হাউস। তো এটার অনেক নাম শুনেছি, আর মানে মেনলি হচ্ছে বর্ণালী আর অভিনীলদা আমাদের বলেছিল যে এটাতে একবার ট্রাই করোই বিরিয়ানি। তো আমরা আজকে ডিনারেই এখানে খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলার দিকে তো ধরো আমরা বেরোচ্ছি, তো যেখানে পাচ্ছি সেখানেই খেতে হচ্ছে। ডিনারটা ছাড়া এখানে আর খাওয়ার দিন আমাদের থাকছে না, কারণ প্রতিদিনই আমরা সাইট সিন ভিজিটের জন্য বেরোচ্ছি, তাই আজকে এখানেই আমরা ডিনারটা করব। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি নিচ্ছি না নিচ্ছি। আর ঠান্ডাটা একটু কম লাগছে এখন, হয়তো প্রোটেকশন নিয়ে বেরিয়েছি ঠান্ডার থেকে, ওই জন্য একটু নর্মাল লাগছে। তো জায়গাটা খুব সাজানো গোছানো, ভিড় প্রচুর হয়, আজকে তুলনামূলক ভিড়টা এখন একটু কম। কালকে আমরা এটাতে খেয়েছিলাম, গতকাল ডিনার করেছিলাম। তো চলো এই যে বর চলে এসেছে, কি খবর নিয়ে এলে বর? দেখলাম জায়গা আছে, জিজ্ঞেস করিনি কাউকে। আচ্ছা ঠিক আছে চলো। এখানে দেখো আমরা এসেছি হায়দ্রাবাদি বিরিয়ানি হাউসে, আর কি সুন্দরভাবে একটা চিকেন তন্দুরি কুক হচ্ছে। আর আমিও এখানে গরম খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, প্রচন্ড একটা আগুনের গন্ধ আসছে। আমি তন্দুরি আপনার এখানে তাপ নিচ্ছি। আচ্ছা এবার তাপ নিয়ে আমাদের খেতে ঢুকে যায়, খিদেও পেয়ে গেছে খুব। হ্যাঁ এক চিকেন সৌম্য এখন মনোযোগ সহকারে সমস্ত কিছু দেখে নিল, এবারও অর্ডার দিচ্ছে। আমরা ডিনারের জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন আলফাম, যেটা চলে এসেছে, আর অর্ডার দিয়েছিলাম HBH স্পেশাল চিকেন বিরিয়ানি, যার সঙ্গে একটা এরকম কি বলবো এটা গ্রেভি টাইপের দিয়েছে, আর এখানে একটা ওই রায়তা দিয়েছে। তো চলো, বর তো আর ওয়েট করতে পারছে না, সাথে আমিও প্রচন্ড খিদে পেয়েছে, আর এগুলো ঠান্ডা হয়ে যাবে, তো চটপট খেয়ে নিই। সাথে দেখো একটা লঙ্কা দিয়ে দিয়েছে যেটা ঝুলছে।
আলফামটা তো দারুণ খেলাম, এরপর ট্রাই করব চিকেন বিরিয়ানি। চিকেনটা এতটাই জুসি আর সফট যে আমি তুলে দেখাতে গিয়ে ভেঙে গেল। তো চলো এবার এটাও খাই। আমাদের তো এখানে খাওয়া দাওয়া হয়েই গেল, দারুণ হয়ে গেল, বিশাল পেট ভরে গেছে একদম। আর খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, না তো ভীষণ ভালো সব কিছুই। চিকেন আলফামটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে, বিরিয়ানিটা ঠিকঠাক লেগেছে, মানে একদম যে বিশাল হ্যাবক কিছু এমন নয়, ঠিকঠাক ভালো। তো ভালোই লেগেছে। আজকের ভিডিওটা চলো এখান থেকে এন্ড করে দিই নাকি, কারণ ভিডিও অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকে এন্ড করছি। আজকের ভিডিওটা আই হোপ তোমরা খুবই এনজয় করেছো, আমরা তো আজকের দিনটা খুবই এনজয় করেছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে যারা নতুন তারা ঝটপট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো তোমাদের সঙ্গে কালকে আবারও দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।